গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। প্রমথ চৌধুরীর 4 ইয়ারি কথা, সীতেশের কথা অংশটি। তোমরা সকলেই জানো আমার প্রকৃতি সেনের ঠিক উল্টো। স্ত্রীলোক দেখলে আমার মন আপনি নরম হয়ে আসে। কত সবল শরীরের ভিতর কত দুর্বল মন থাকতে পারে, তোমাদের মতে আমি তার একটি জলজ্যান্ত উদাহরণ। বিলেতে আমি মাসে একবার করে নূতন করে ভালোবাসায় পড়তুম। তার জন্য তোমরা আমাকে কত না ঠাট্টা করেছ এবং তার জন্য আমি তোমাদের সঙ্গে কত না তর্ক করেছি। কিন্তু এখন আমি আমার নিজের মন বুঝে দেখেছি যে তোমরা যা বলতে তা ঠিক। আমি যে সেকালে দিনে একবার করে ভালোবাসায় পড়িনি, এতেই আমি আশ্চর্য হয়ে যাই। স্ত্রীজাতির দেহ এবং মনের ভিতর এমন একটি শক্তি আছে যা আমার দেহ মনকে নিত্য টানে। সে আকর্ষণী শক্তি কারোবা চোখের চাহনিতে থাকে, কারোবা মুখের হাসিতে, কারোবা গলার স্বরে, কারোবা দেহের গঠনে, এমনকি শ্রীঅঙ্গের কাপড়ের রঙে, গহনার ঝংকারেও আমার বিশ্বাস জাদু আছে। মনে আছে একদিন একজনকে দেখে আমি কাতর হয়ে পড়ি। সেদিন সে ফলসাই রঙের কাপড় পরেছিল। তারপর তাকে আর একদিন আসমানি রঙের কাপড় পরা দেখে আমি প্রকৃতিস্থ হয়ে উঠলুম। এ রোগ আমার আজও সম্পূর্ণ সারেনি। আজও আমি মলের শব্দ শুনলে কান খাড়া করি। রাস্তায় কোনো বন্ধ গাড়িতে খড়খড়ি তোলা রয়েছে দেখলে আমার চোখ আপনি সেদিকে যায়। গ্রিক স্ট্যাচুর মতো গড়নের কোনো হিন্দুস্থানি রমণীকে পথে ঘাটে পিছন থেকে দেখলে আমি ঘাড় বাঁকিয়ে একবার তার মুখটি দেখে নেবার চেষ্টা করি। তাছাড়া সেকালে আমার মনে এই দৃঢ় বিশ্বাস ছিল যে আমি হচ্ছি সেই জাতের পুরুষ মানুষ যাদের প্রতি স্ত্রী জাতি স্বভাবতই অনুরক্ত হয়। এ সত্ত্বেও যে আমি নিজের কিংবা পরের সর্বনাশ করিনি, তার কারণ ডন জুয়ান হওয়ার মতো সাহস ও শক্তি আমার শরীরে আজও নেই, কখনো ছিলও না। দুনিয়ার যত সুন্দরী আজও রীতিনীতির কাঁচের আলমারির ভিতর পোড়া রয়েছে, অর্থাৎ তাদের দেখা যায়, ছোঁয়া যায় না। আমি যে ইহজীবনে এই আলমারির একখানা কাঁচও ভাঙিনি, তার কারণ ও বস্তু ভাঙলে প্রথমত বড় আওয়াজ হয়, তার ঝনঝনানি পাড়া মাথায় করে তোলে। দ্বিতীয়ত তাতে হাত পা কাটবার ভয়ও আছে। আসল কথা সেন ইটারনাল ফেমিনিন একের ভিতর পেতে চেয়েছিলেন, আর আমি অনেকের ভিতর। ফল সমানই হয়েছে। তিনিও তা পাননি, আমিও পাইনি। তবে দুজনের ভিতর তফাৎ এই যে সেনের মতো কঠিন মন কোনো স্ত্রীলোকের হাতে পড়লে সে তাতে বাটালি দিয়ে নিজের নাম খুদে রেখে যায়, কিন্তু আমার মতো তরল মনে স্ত্রীলোক মাত্রেই তার আঙুল ডুবিয়ে যা খুশি হিজিবিজি করে দাঁড়ি টানতে পারে। সেই সঙ্গে সে মনকে ক্ষণিকের তরে ঈষৎ চঞ্চল করে তুলতে পারে, কিন্তু কোনো দাগ রেখে যেতে পারে না। সে অঙ্গুলিও সরে যায়, তার রেখাও মিলিয়ে যায়। তাই আজ দেখতে পাই আমার স্মৃতিপটে একটি ছাড়া অপর কোনো স্ত্রীলোকের স্পষ্ট ছবি নেই। একটি দিনের একটি ঘটনা আজও ভুলতে পারিনি, কেননা এক জীবনে এমন ঘটনা দুবার ঘটে না। আমি তখন লন্ডনে, মাসটি ঠিক মনে নেই, বোধহয় অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের প্রথম। কেননা এইটুকু মনে আছে যে তখন চিমনিতে আগুন দেখা দিয়েছে। আমি একদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের দিকে তাকিয়ে দেখি যে সন্ধে হয়েছে, যেন সূর্যের আলো নিভে গেছে, অথচ গ্যাসের বাতি জ্বালা হয়নি। ব্যাপারখানা কি বুঝবার জন্য জানলার কাছে গিয়ে দেখি রাস্তায় যত লোকই চলছে সকলেরই মুখ ছাতায় ঢাকা। তাদের ভিতর পুরুষ স্ত্রীলোক চেনা যাচ্ছে শুধু কাপড় ও চালের তফাতে। যারা ছাতার ভিতর মাথা গুজে কোনো দিকে দৃকপাত না করে হন হন করে চলেছেন,
বুঝলুম তারা পুরুষ। আর যারা ডান হাতে ছাতা ধরে, বাঁ হাতে গাউন হাঁটু পর্যন্ত তুলে ধরে কাদা খোঁচার মতো লাফিয়ে চলেছেন, বুঝলুম তারা স্ত্রীলোক। এই থেকে আন্দাজ করলুম বৃষ্টি শুরু হয়েছে। কেননা এ বৃষ্টির ধারা এত সূক্ষ্ম যে তা চোখে দেখা যায় না, আর এত ক্ষীণ যে কানে শোনা যায় না। ভালো কথা, এ জিনিস কখনো নজর করে দেখেছ কি যে বর্ষার দিনে বিলেতে কখনো মেঘ করে না, আকাশটা শুধু ঘুলিয়ে যায় এবং তার ছোঁয়াচ লেগে গাছপালা সব নেতিয়ে পড়ে, রাস্তাঘাট সব কাদায় প্যাচ প্যাচ করে। মনে হয় যে এ বর্ষার আধখানা উপর থেকে নামে আর আধখানা নিচে থেকেও ওঠে, আর দুয়ে মিলে আকাশময় একটা বিশ্রী অস্পৃশ্য নোংরা ব্যাপারের সৃষ্টি করে। সকালে উঠে দিনের এই চেহারা দেখে যে একদম মনমরা হয়ে গেলুম সে কথা বলা বাহুল্য। এরকম দিনে ইংরেজরা বলেন তাদের খুন করবার ইচ্ছে যায়। সুতরাং এ অবস্থায় আমাদের যে আত্মহত্যা করবার ইচ্ছে হবে তাতে আর আশ্চর্য কি। আমার একজনের সঙ্গে রিচমন্ডে যাবার কথা ছিল, কিন্তু এমন দিনে ঘর থেকে বেরোবার প্রবৃত্তি হলো না। কাজে ব্রেকফাস্ট খেয়ে টাইমস নিয়ে পড়তে বসলুম। আমি সেদিন ও কাগজের প্রথম অক্ষর থেকে শেষ অক্ষর পর্যন্ত পড়লুম, এক কথাও বাদ দেইনি। সেদিন আমি প্রথম আবিষ্কার করি যে টাইমসের শ্বাসের চাইতে তার খোসা, তার প্রবন্ধের চাইতে তার বিজ্ঞাপন ঢের বেশি মুখরোচক। তার আর্টিকেল পড়লে মনে যা হয় তার নাম রাগ, আর তার অ্যাডভার্টিজমেন্ট পড়লে মনে যা হয় তার নাম লোভ। সে যাই হোক, কাগজ পড়া শেষ হতে না হতেই দাসী লাঞ্চ এনে হাজির করলে। যেখানে বসেছিলুম সেখানে বসেই তা শেষ করলুম। তখন 2টো বেজেছে, অথচ বাইরের চেহারার কোনো বদল হয়নি। কেননা এই বিলাতি বৃষ্টি ভালো করে পড়তেও জানে না, ছাড়তেও জানে না। তফাতের মধ্যে দেখি যে আলোক্রমে এত কমে এসেছে যে বাতি না জেলে ছাপার অক্ষর আর পড়বার জো নেই। আমি কি করব ঠিক করতে না পেরে ঘরের ভিতর পায়চারি করতে শুরু করলুম। খানিকক্ষণ পর তাতেও বিরক্তি ধরে এলো। ঘরের গ্যাস জেলে আবার পড়তে বসলুম। প্রথমে নিলুম আইনের বই, অ্যানসনের কন্ট্রাক্ট। এক কথা 10 বার করে পড়লুম, অথচ অফার এবং অ্যাকসেপ্টেন্সের এক বর্ণ মাথায় ঢুকল না। আমি জিজ্ঞেস করলুম, তুমি এতে রাজি? তুমি উত্তর করলে, আমি ওতে রাজি। এই সোজা জিনিসটিকে মানুষ কি জটিল করে তুলেছে তা দেখে মানুষের ভবিষ্যৎ সম্বন্ধে হতাশ হয়ে পড়লুম। মানুষে যদি কথা দিয়ে কথা রাখত তাহলে এই সব পাপের বোঝা আমাদের আর বইতে হতো না। তার খুঁড়ে দণ্ডবৎ করে অ্যানসনকে সেলফের সর্বোচ্চ থাকে তুলে রাখলুম। নজরে পড়ল সম্মুখে একখানা পুরনো পাঞ্চ পড়ে রয়েছে, তাই নিয়ে ফের বসে গেলুম। সত্যি কথা বলতে কি, সেদিন পাঞ্চ পড়ে হাসি পাওয়া দূরে থাক, রাগ হতে লাগলো। এমন কলে তৈরি রসিকতাও যে মানুষে পয়সা দিয়ে কিনে পড়ে, এই ভেবে অবাক হলুম। দিব্য চক্ষে দেখতে পেলুম যে পৃথিবীর এমন দিনও আসবে যখন মেড ইন জার্মানি এই ছাপমারা রসিকতাও বাজারে দেদার কাটবে। সে যাই হোক, আমার চৈতন্য হলো যে এদেশের আকাশের মতো এদেশের মনেও বিদ্যুৎ কালে ভদ্রে এক আধবার দেখা দেয়, তাও আবার যেমন ফ্যাকাশে তেমনই এলো। যেই এই কথা মনে হওয়া অমনি পাঁচখানি চিমনির ভিতর গুঁজে দিলুম। তার আগুন আনন্দে হেসে উঠল। একটি জড় পদার্থ পাঞ্চের মান রাখল দেখে খুশি হলুম। তারপর চিমনির দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে মিনিট 10 আগুন পোহালুম। তারপর আবার একখানি বই নিয়ে পড়তে বসলুম। এবার নভেল। খুলেই দেখি ডিনারের বর্ণনা। টেবিলের উপর সারি সারি রূপোর বাতিদান, গাদা গাদা রূপোর বাসন, ডজন ডজন হীরের মতো পলকাটা চকচকে ঝকঝকে কাঁচের গেলাস।
আর সেই সব গেলাসের ভিতর স্পেনের, ফ্রান্সের, জার্মানির মদ। তার কোনোটির রং চুনির, কোনোটির পান্নার, কোনোটির পোকরাজের। এ নভেলের নায়কের নাম অ্যালজারনন, নায়িকার মিল্লিসেন্ট। একজন ডিউকের ছেলে আর একজন মিলেনিয়ারের মেয়ে। রূপে অ্যালজারনন বিদ্যাধর, মিলিসেন্ট বিদ্যাধরী। কিছুদিন হলো পরস্পর পরস্পরের প্রণয়াসক্ত হয়েছেন এবং সে প্রণয় অতি পবিত্র, অতি মধুর, অতি গভীর। এই ডিনারে অ্যালজারনন বিবাহের অফার করবেন, মিলিসেন্ট তা অ্যাকসেপ্ট করবেন, কন্ট্রাক্ট পাকা হয়ে যাবে। সেকালে কোনো বর্ষার দিনে কালিদাসের আত্মা যেমন মেঘে চড়ে অলকায় গিয়ে উপস্থিত হয়েছিল, এই দুর্দিনে আমার আত্মাও তেমনি কুয়াশায় ভর করে এই নভেল বর্ণিত রূপোর রাজ্যে গিয়ে উপস্থিত হল। কল্পনার চক্ষে দেখলুম সেখানে একটি যুবতী বিরহিণী যক্ষপত্নীর মতো আমার পথ চেয়ে বসে আছে, আর তার রূপ, তা বর্ণনা করবার ক্ষমতা আমার নেই। সে যেন হীরেমানিক দিয়ে সাজানো সোনার প্রতিমা। বলা বাহুল্য যে চার চক্ষুর মিলন হবা মাত্রই আমার মনে ভালোবাসা উথলে উঠল। আমি বিনা বাক্য ব্যয়ে আমার মন প্রাণ তার হাতে সমর্পণ করলুম। সে সস্নেহে সাদরে তা গ্রহণ করলে। ফলে যা পেলুম তা শুধু যক্ষ কন্যা নয়, সেই সঙ্গে যক্ষের ধন। এমন সময় ঘড়িতে টং টং করে 4টে বাজল, অমনি আমার দিবাস্বপ্ন ভেঙে গেল। চোখ চেয়ে দেখি যেখানে আছি সে রূপকথার রাজ্য নয়, কিন্তু একটা স্যাঁতসেঁতে অন্ধকার জল কাদার দেশ। আর একা ঘরে বসে থাকা আমার পক্ষে অসম্ভব হয়ে উঠল। আমি টুপি, ছাতা, ওভারকোট নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লুম। জানোই তো, জলই হোক ঝড়ই হোক, লন্ডনের রাস্তায় লোক চলাচল কখনো বন্ধ হয় না। সেদিনও হয়নি। যতদূর চোখ যায় দেখি শুধু মানুষের স্রোত চলেছে। সকলেরই পরনে কালো কাপড়, মাথায় টুপি, পায়ে কালো জুতো, হাতে কালো ছাতা। হঠাৎ দেখতে মনে হয় যেন অসংখ্য অগণ্য ডাগুয়েরো টাইপের ছবি বইয়ের ভিতর থেকে বেরিয়ে এসে রাস্তায় দিশেহারা হয়ে ছুটোছুটি করছে। এই লোকারণ্যের ভিতর ঘরের চাইতে আমার বেশি একলা মনে হতে লাগল, কেননা এই হাজার হাজার স্ত্রী পুরুষের মধ্যে এমন একজনও ছিল না যাকে আমি চিনি, যার সঙ্গে দুটো কথা কইতে পারি। অথচ সেই মুহূর্তে মানুষের সঙ্গে কথা কইবার জন্য আমার মন অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছিল। মানুষ যে মানুষের পক্ষে কত আবশ্যক তা এই রকম দিনে, এই রকম অবস্থায় পুরো বোঝা যায়। নিরুদ্দেশভাবে ঘুরতে ঘুরতে আমি হলবর্ন সার্কাসের কাছাকাছি গিয়ে উপস্থিত হলুম। সম্মুখে দেখি একটি ছোট পুরনো বইয়ের দোকান, আর তার ভিতর একটি জীর্ণ শীর্ণ বৃদ্ধ গ্যাসের বাতির নিচে বসে আছে। তার গায়ের ফ্রককোটের বয়স বোধহয় তার চাইতেও বেশি। যা বয়সকালে কালো ছিল এখন তা হলদে হয়ে উঠেছে। আমি অন্যমনস্কভাবে সেই দোকানে ঢুকে পড়লুম। বৃদ্ধটি শশব্যস্তে সসম্ভ্রমে উঠে দাঁড়ালো। তার রকম দেখে মনে হলো যে আমার মতো শৌখিন পোশাক পরা খদ্দের ইতিপূর্বে তার দোকানের ছায়া কখনোই মাড়ায়নি। এ বই ও বই, সে বইয়ের ধুলো ঝেড়ে সে আমার সম্মুখে নিয়ে এসে ধরতে লাগল। আমি তাকে স্থির থাকতে বলে নিজেই এখান থেকে সেখান থেকে বই টেনে নিয়ে পাতা উল্টাতে শুরু করলুম। কোনো বইয়ের বা 5 মিনিট ধরে ছবি দেখলুম, কোনো বইয়ের বা 2-4 লাইন পড়েও ফেললুম। পুরনো বই ঘাঁটার ভিতর যে একটু আমোদ আছে তা তোমরা সবাই জানো। আমি এক মনে সেই আনন্দ উপভোগ করছি। এমন সময়ে হঠাৎ সেই ঘরের ভিতর কি জানি কোথা থেকে
একটি মিষ্টি গন্ধ বর্ষার দিনে বসন্তের হাওয়ার মতো ভেসে এলো। সে গন্ধ যেমন ক্ষীণ তেমনি তীক্ষ্ণ। এ সেই জাতের গন্ধ যা অলক্ষিতে তোমার বুকের ভিতর প্রবেশ করে আর সমস্ত অন্তরাত্মাকে উতলা করে তোলে। এ গন্ধ ফুলের নয়, কেননা ফুলের গন্ধ বাতাসে ছড়িয়ে যায়, আকাশে চারিয়ে যায়, তার কোনো মুখ নেই। কিন্তু এ সেই জাতীয় গন্ধ যা একটি সূক্ষ্ম রেখা ধরে ছুটে আসে, একটি অদৃশ্য তীরের মতো বুকের ভিতর গিয়ে বেঁধে। বুঝলুম এ গন্ধ হয় মৃগনাভি কস্তুরীর, নয় পাঁচুলির, অর্থাৎ রক্তমাংসের দেহ থেকে এ গন্ধের উৎপত্তি। আমি একটু ত্রস্তভাবে মুখ ফিরিয়ে দেখি যে পিছনে গলা থেকে পা পর্যন্ত আগাগোড়া কালো কাপড় পরা একটি স্ত্রীলোক লেজে ভর দিয়ে সাপের মতো ফনা ধরে দাঁড়িয়ে আছে। আমি তার দিকে হাঁ করে চেয়ে রয়েছি, দেখে সে চোখ ফেরালে না। পূর্ব পরিচিত লোকের সঙ্গে দেখা হলে লোকে যেরকম করে হাসে সেই রকম মুখ টিপে টিপে হাসতে লাগলো, অথচ আমি হলপ করে বলতে পারি যে এ স্ত্রীলোকের সঙ্গে ইহজন্মে আমার কস্মিন কালেও দেখা হয়নি। আমি এই হাসির রহস্য বুঝতে না পেরে ঈষৎ অপ্রতিভভাবে তার দিকে পিছন ফিরিয়ে দাঁড়িয়ে একখানি বই খুলে দেখতে লাগলুম, কিন্তু তার একছত্রও আমার চোখে পড়ল না। আমার মনে হতে লাগলো যে তার চোখ দুটি যেন ছুরির মতো আমার পিঠে বিঁধছে। এতে আমার এত অস্বস্তি করতে লাগলো যে আমি আবার তার দিকে ফিরে দাঁড়ালুম। দেখি সেই মুখ টেপা হাসি তার মুখে লেগেই রয়েছে। ভালো করে নিরীক্ষণ করে দেখলুম যে এ হাসি তার মুখের নয়, চোখের। ইস্পাতের মতো নীল, ইস্পাতের মতো কঠিন দুটি চোখের কোণ থেকে সে হাসি ছুরির ধারের মতো চিকমিক করছে। আমি সে দৃষ্টি এড়াবার যতবার চেষ্টা করলুম, আমার চোখ ততবার ফিরে ফিরে সেই দিকেই গেল। শুনতে পাই কোনো কোনো সাপের চোখে এমন আকর্ষণী শক্তি আছে যার টানে গাছের পাখি মাটিতে নেমে আসে, হাজার পাখা ঝাপটা দিয়েও উড়ে যেতে পারে না। আমার মনের অবস্থা ওই পাখির মতোই হয়েছিল। বলা বাহুল্য, ইতিমধ্যে আমার মনে নেশা ধরেছিল ওই পাঁচুলির গন্ধ আর ওই চোখের আলো। এই দুয়ে মিশে আমার শরীর মন দুই উত্তেজিত করে তুলেছিল। আমার মাথার ঠিক ছিল না, সুতরাং তখন যে কি করছিলুম তা আমি জানি নে। শুধু এইটুকু মনে আছে যে হঠাৎ তার গায়ে আমার গায়ে ধাক্কা লাগলো। আমি মাপ চাইলুম। সে হাসি মুখে উত্তর করলে, আমার দোষ, তোমার নয়। তার গলার স্বরে আমার বুকের ভিতর কি যেন ঈষৎ কেঁপে উঠল, কেননা সে আওয়াজ বাঁশির নয়, তারের যন্ত্রের। তাতে জোয়ারি ছিল। এই কথার পর আমরা এমনভাবে পরস্পর কথাবার্তা আরম্ভ করলুম যেন আমরা দুজনে কতকালের বন্ধু। আমি তাকে এ বইয়ের ছবি দেখাই, সে আর একখানি বই টেনে নিয়ে জিজ্ঞেস করে আমি তা পড়েছি কিনা। এই করতে করতে কতক্ষণ কেটে গেল তা জানি নে। তার কথাবার্তায় বুঝলুম যে তার পড়াশোনা আমার চেয়ে ঢের বেশি। জার্মান, ফ্রেঞ্চ, ইটালিয়ান 3 ভাষার সঙ্গেই দেখলুম তার সমান পরিচয় আছে। আমি ফ্রেঞ্চ জানতুম, তাই নিজের বিদ্যে দেখাবার জন্য একখানি ফরাসি কেতাব তুলে নিয়ে ঠিক তার মাঝখানে খুলে পড়তে লাগলুম। সে আমার পিছনে দাঁড়িয়ে আমার কাঁধের উপর দিয়ে মুখ বাড়িয়ে দেখতে লাগলো আমি কি পড়ছি। আমার কাঁধে তার চিবুক, আমার গালে তার চুল স্পর্শ করছিল। সে স্পর্শে ফুলের কোমলতা, ফুলের গন্ধ ছিল, কিন্তু এই স্পর্শে আমার শরীর মনে আগুন ধরিয়ে দিলে। ফরাসি বইখানির যা পড়েছিলুম তা হচ্ছে একটি কবিতা। এর মোটামুটি অর্থ এই
যদি আমাকে তোমার বলবার বিশেষ কিছু না থাকে তো আমার কাছে এলেই বা কেন, আর অমন করে হাসলেই বা কেন, যাতে রাজা রাজরারও মাথা ঘুরে যায়। আমি কি পড়ছি দেখে সুন্দরী ফিক করে হেসে উঠল। সে হাসির ঝাপটা আমার মুখে লাগলো। আমি চোখে ঝাপসা দেখতে লাগলুম। আমার পড়া আর এগোলো না। ছোট ছেলেতে যেমন কোনো অন্যায় কাজ করতে ধরা পড়লে শুধু হেলে দোলে বাঁকে চড়ে অপ্রতিভভাবে এদিক ওদিক চায়, আর কোনো কথা বলতে পারে না, আমার অবস্থাও তদ্রূপ হয়েছিল। আমি বইখানি বন্ধ করে বৃদ্ধকে ডেকে তার দাম জিজ্ঞেস করলুম। সে বললে 1 শিলিং। আমি বুকের পকেট থেকে একটি মরক্কোর পকেট কেস বার করে দাম দিতে গিয়ে দেখি তার ভিতর আছে শুধু 5টি গিনি, একটিও শিলিং নেই। আমি এ পকেট ও পকেট খুঁজে কোথাও একটি শিলিং পেলুম না। এই সময়ে আমার নবপরিচিতা নিজের পকেট থেকে একটি শিলিং বার করে বৃদ্ধের হাতে দিয়ে আমাকে বললে, তোমার আর গিনি ভাঙাতে হবে না, ও বইখানি আমি নেব। আমি বললুম, তা হবে না। তাতে সে হেসে বললে, আজ থাক, আবার যেদিন দেখা হবে সেই দিন তুমি টাকাটা আমাকে ফিরিয়ে দিও। এরপরে আমরা দুজনেই বাইরে চলে এলুম। রাস্তায় এসে আমার সঙ্গিনী জিজ্ঞাসা করলে, এখন তোমার বিশেষ করে কোথাও যাবার আছে? আমি বললুম, না। তবে চলো, অক্সফোর্ড সার্কাস পর্যন্ত আমাকে এগিয়ে দাও। লন্ডনের রাস্তায় একা চলতে হলে সুন্দরী স্ত্রীলোককে অনেক উপদ্রব সহ্য করতে হয়। এ প্রস্তাব শুনে আমার মনে হলো রমণীটি আমার প্রতি আকৃষ্ট হয়েছে। আমি আনন্দে উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করলুম, কেন? তার কারণ পুরুষ মানুষ হচ্ছে বাঁদরের জাত। রাস্তায় যদি কোনো মেয়ে একা চলে আর তার যদি রূপ যৌবন থাকে, তাহলে 1000 পুরুষের মধ্যে 500 জন তার দিকে ফিরে ফিরে তাকাবে, 50 জন তার দিকে তাকিয়ে মিষ্টি হাসি হাসবে, 5 জন গায়ে পড়ে আলাপ করবার চেষ্টা করবে, আর অন্তত 1 জন এসে বলবে, আমি তোমাকে ভালোবাসি। এই যদি আমাদের স্বভাব হয় তো কি ভরসায় আমাকে সঙ্গে নিয়ে চলেছ? সে একটু থমকে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে বললে, তোমাকে আমি ভয় করি নে। কেন? বাঁদর ছাড়া আর এক জাতের পুরুষ আছে যারা আমাদের রক্ষক। সে জাতটি কি? যদি রাগ না করো তো বলি, কারণ কথাটা সত্য হলেও প্রিয় নয়। তুমি নিশ্চিন্তে বলতে পারো, কেননা তোমার উপর রাগ করা আমার পক্ষে অসম্ভব। সে হচ্ছে পোষা কুকুরের জাত। এ জাতের পুরুষরা আমাদের পায়ে লুটিয়ে পড়ে, মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে, গায়ে হাত দিলে আনন্দে লেজ নাড়ায়, আর অপর কোনো পুরুষকে আমাদের কাছে আসতে দেয় না। বাইরের লোক দেখলেই প্রথমে গো গো করে, তারপর দাঁত বার করে। তাতেও যদি সে পিঠটান না দেয় তাহলে তাকে কামড়ায়। আমি কি উত্তর করব না ভেবে পেয়ে বললুম, তোমার দেখছি আমার জাতের উপর ভক্তি খুব বেশি। সে আমার মুখের উপর তার চোখ রেখে উত্তর করলে, ভক্তি না থাক, ভালোবাসা আছে। আমার মনে হলো তার চোখ তার কথায় সায় দিচ্ছে। এতক্ষণ আমরা অক্সফোর্ড সার্কাসের দিকে চলেছিলুম, কিন্তু বেশি দূর অগ্রসর হতে পারিনি, কেননা দুজনেই খুব আস্তে হাঁটছিলুম। তার শেষ কথাগুলি শুনে আমি খানিকক্ষণ চুপ করে রইলুম। তারপর যা জিজ্ঞেস করলুম তার থেকে বুঝতে পারবে যে তখন আমার বুদ্ধিশুদ্ধি কতটা লোপ পেয়েছিল। তোমার সঙ্গে আমার আবার কবে দেখা হবে? কখনোই না। এই যে একটু আগে বললে যে আবার যেদিন দেখা হবে, সে তুমি শিলিংটে নিতে ইতস্তত করছিলে বলে। এই বলে সে আমার দিকে চাইল। দেখি তার মুখে সেই হাসি, যে হাসির অর্থ আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি। আমি তখন নিশিতে পাওয়া লোকের মতো জ্ঞানহারা হয়ে চলেছিলুম। তার সকল কথা আমার কানে ঢুকলেও মনে ঢুকছিল না। তাই আমি তার হাসির উত্তরে বললুম,
তুমি না চাইতে পারো, কিন্তু আমি তোমার সঙ্গে আবার দেখা করতে চাই। কেন? আমার সঙ্গে তোমার কোনো কাজ আছে? শুধু দেখা করা ছাড়া আর কোনো কাজ নেই। আসল কথা এই যে, তোমাকে না দেখে আমি আর থাকতে পারবো না। এ কথা যে বইয়ে পড়েছ, সেটি নাটক না নভেল? পরের বই থেকে বলছি নে, নিজের মন থেকে। যা বলছি তা সম্পূর্ণ সত্য। তোমার বয়সের লোক নিজের মন জানে না। মনের সত্য মিথ্যা চিনতেও সময় লাগে। ছোট ছেলের যেমন মিষ্টি দেখলেই খাবার লোভ হয়, 20-21 বছর বয়সের ছেলেদেরও তেমনি মেয়ে দেখলেই ভালোবাসা হয়। ওসব হচ্ছে যৌবনের দুষ্টু খিদে। তুমি যা বলছো তা হয়তো সত্য, কিন্তু আমি জানি যে তুমি আমার কাছে আজ বসন্তের হাওয়ার মতো এসেছ। আমার মনের মধ্যে আজ ফুল ফুটে উঠেছে। ও হচ্ছে যৌবনের সিজন ফ্লাওয়ার, দুদণ্ডেই ঝরে যায়। ও ফুলে কোনো ফল ধরে না। যদি তাই হয় তো যে ফুল তুমি ফুটিয়েছ তার দিকে মুখ ফেরাচ্ছ কেন? ওর প্রাণ দুদণ্ডের কি চিরদিনের, তার পরিচয় শুধু ভবিষ্যতই দিতে পারে। এই কথা শুনে সে একটু গম্ভীর হয়ে গেল। 5 মিনিট চুপ করে থেকে বললে, তুমি কি ভাবছ যে তুমি পৃথিবীর পথে আমার পিছু পিছু চিরকাল চলতে পারবে? আমার বিশ্বাস পারবো। আমি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি তা না জেনে তোমার আলোই আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। আমি যদি আলেয়া হই, তাহলে তুমি একদিন অন্ধকারে দিশেহারা হয়ে শুধু কেঁদে বেড়াবে। আমার মনে এ কথার কোনো উত্তর জোগালো না। আমি নীরব হয়ে গেলুম দেখে সে বললে, তোমার মুখে এমন একটি সরলতার চেহারা আছে যে আমি বুঝতে পারছি তুমি এই মুহূর্তে তোমার মনের কথাই বলছো। সেই জন্যই আমি তোমার জীবন আমার সঙ্গে জড়াতে চাইনে। তাতে শুধু কষ্ট পাবে। যে কষ্ট আমি বহু লোককে দিয়েছি, সে কষ্ট আমি তোমাকে দিতে চাইনে। প্রথমত তুমি বিদেশী, তারপর তুমি নিতান্ত অর্বাচীন। এতক্ষণে আমরা অক্সফোর্ড সার্কাসে এসে পৌঁছলুম। আমি একটু উত্তেজিতভাবে বললুম, আমি নিজের মন দিয়ে জানছি যে তোমাকে হারানোর চাইতে আমার পক্ষে আর কিছু বেশি কষ্ট হতে পারে না। সুতরাং তুমি যদি আমাকে কষ্ট না দিতে চাও, তাহলে বলো আবার কবে আমার সঙ্গে দেখা করবে। সম্ভবত আমার কথার ভিতর এমন একটা কাতরতা ছিল যা তার মনকে স্পর্শ করলে। তার চোখের দিকে চেয়ে বুঝলুম যে তার মনে আমার প্রতি একটা মায়া জন্মেছে। সে বললে, আচ্ছা, তোমার কার্ড দাও, আমি তোমাকে চিঠি লিখব। আমি অমনি আমার পকেট কেস থেকে একখানি কার্ড বার করে তার হাতে দিলুম। তারপর আমি তার কার্ড চাইলে সে উত্তর দিলে, সঙ্গে নেই। আমি তার নাম জানবার জন্য অনেক পীড়াপিড়ি করলুম। সে কিছুতেই বলতে রাজি হলো না। শেষে অনেক কাকুতি মিনতি করার পর বললে, তোমার একখানি কার্ড দাও, তার গায়ে লিখে দিচ্ছি। কিন্তু তোমায় কথা দিতে হবে 6:30টার আগে তুমি তা দেখবে না। তখন 6:20। আমি 10 মিনিট ধৈর্য ধরে থাকতে প্রতিশ্রুত হলুম। সে তখন আমার পকেট কেসটি আমার হাত থেকে নিয়ে আমার দিকে পিঠ ফিরিয়ে একখানি কার্ড বার করে তার উপর পেন্সিল দিয়ে কি লিখে আবার সেখানি পকেট কেসের ভিতর রেখে কেসটি আমার হাতে ফিরিয়ে দিয়েই পাশে যে ক্যাবখানি দাঁড়িয়েছিল তার উপর লাফিয়ে উঠে সোজা মার্বেল আর্চের দিকে হাঁকাতে বললে। দেখতে না দেখতে ক্যাবখানি অদৃশ্য হয়ে গেল। আমি রিজেন্ট স্ট্রিটে ঢুকে প্রথমে যে রেস্টুরেন্ট চোখে পড়ল তার ভিতর প্রবেশ করে 1 পাইন্ট শ্যাম্পেন নিয়ে বসে গেলুম। মিনিটে মিনিটে ঘড়ি দেখতে লাগলুম। 10 মিনিট 10 ঘন্টা মনে হলো। যেই 6:30 বাজা, অমনি আমি পকেট কেস খুলে যা দেখলুম তাতে আমার ভালোবাসা আর শ্যাম্পেনের নেশা একসঙ্গে ছুটে গেল।
দেখি কার্ডখানি রয়েছে, গিনি কটি নেই। কার্ডের উপর অতি সুন্দর শ্রীহস্তে এই কটি কথা লেখা ছিল: পুরুষ মানুষের ভালোবাসার চাইতে তাদের টাকা আমার ঢের বেশি আবশ্যক। যদি তুমি আমার কখনো খোঁজ না করো, তাহলে যথার্থ বন্ধুত্বের পরিচয় দেবে। আমি অবশ্য তার খোঁজ নিজেও করিনি, পুলিশ দিয়েও করাইনি। শুনে আশ্চর্য হবে, সেদিন আমার মনে রাগ হয়নি, দুঃখ হয়েছিল, তাও আমার নিজের জন্য নয়, তার জন্য।